বিশ্ব হার্ট দিবস, ওয়ার্ল্ড হার্ট ডে আমরা পালন করি। প্রতি বছর সারা পৃথিবীর হৃদরোগ বিশেষজ্ঞগণ বিশ্ব হার্ট দিবসে বক্তব্য রাখে। প্রতি বছর একটা স্লোগান তৈরি হয় যাতে মানুষকে সচেতন করা যায় এই হৃদরোগ সম্পর্কে। তারপরেও সারা পৃথিবীতে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হৃদরোগ নাম্বার 1 কিলার ডিজিজ, তারপরে ক্যান্সার। তো হৃদরোগের বর্তমান যে চিত্র, বাংলাদেশে তার ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আশঙ্কাজনক হারে হৃদরোগ বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বয়সের হৃদরোগী পাই, তাদের সঙ্গে কথা বলি, তাদের রিস্ক ফ্যাক্টরগুলো দেখি, তাদের বয়স দেখি। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জেনেটিক ফ্যাক্টর হয়তো কাজ করে এশিয়ানদের মধ্যে, সাউথ এশিয়ান, বিশেষ করে বাংলাদেশে 20, 25, 30 থেকে শুরু করে বয়স্ক রোগী 50, 60, 70 ঊর্ধ্ব সবাই পাই। কিন্তু এতটা ইয়াং গ্রুপ আমরা পাই, এটা আসলে খুবই একটা দুশ্চিন্তার বিষয়। সবার ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো পাই না। ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, বা স্থূলতা নাই, ওবেসিটি নাই। সব কিছু মিলেই মনে হয় যে একটা নির্দোষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তো সেই রোগীর যখন দেখি তার পরিবারের মধ্যে যে দুশ্চিন্তা, আমি অবাক হয়ে যাই। আসলে এই দীর্ঘ পথ একটা ইয়াং ছেলে 30-35 বছর এই বাইপাস করলেও বা রিং লাগালেও কতদিন সে ভালো থাকতে পারবে, তার হৃৎপিণ্ড ভালো রাখতে পারবে, নিজেকে সুস্থ রাখতে পারবে, কর্মক্ষম রাখতে পারবে, এটা সত্যিকারের অর্থে একটা দুশ্চিন্তার বিষয়। যেমন যাদের অল্প বয়সে ডায়াবেটিস হয়, উচ্চ রক্তচাপ হয়, এদের কমপ্লিকেশন আসেই। কারণ দীর্ঘ টাইম যতই সে সুগার মেনটেন করুক, কোলেস্ট্রল মেনটেন করুক বা প্রেশার, তারপরেও তার যে একটা সাইড এফেক্ট এটা থাকবেই। তো অল্প বয়সে যদি হৃদরোগে আক্রান্ত হয়, তো পরবর্তী দেখা যায় যত ভালোই আমরা চিকিৎসা দিই, গ্র্যাজুয়ালি তার হার্ট ফেলিওর ডেভেলপ করে। এই যে এন্ড রেজাল্ট হচ্ছে হার্ট ফেলিওর, এন্ড স্টেজ হার্ট ফেলিওর। তো আপনি যতই ওষুধ দিই, আমরা যতই স্ট্যান্টিং করি, বাইপাস করি, কিন্তু এন্ড রেজাল্ট ইজ হার্ট ফেলিওর এবং এন্ড স্টেজ অফ লাইফ। তো এই যে একটা কর্মক্ষমতার প্রতি যেটা একটা হুমকি, যে তার লিমিটেশন অফ দ্য ওয়ার্ক ক্যাপাবিলিটি, গ্র্যাজুয়ালি হার্ট ফেলিওর, শ্বাসকষ্ট, এটা একটা সাংঘাতিক দুশ্চিন্তার বিষয়। এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমাদের রুটিন চেক আপটা, যদি ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে হার্ট ডিজিজে, সেক্ষেত্রে আমরা আর্লি শুরু করতে পারি। ইভেন বিলো 40-তে আমরা শুরু করতে পারি, যে ফ্যামিলির যাদের হার্টের অসুখ আছে, বাবা মা বা ফাদারের ফ্যামিলি, মাদার ফ্যামিলি, সেই সমস্ত রিস্ক ফ্যাক্টর ফ্যামিলিগুলোকে যদি আমরা অনেক আগে থেকেই খাদ্যের ব্যাপারে সচেতন থাকি, এবং বিশেষ করে ফিজিক্যাল ওয়ার্ক, যদি নিয়মিত ফিজিক্যাল ওয়ার্ক করি এবং রুটিন চেক আপ করি রিস্ক ফ্যাক্টরগুলো, লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, কিডনি ফাংশন, থাইরয়েড ফাংশন, এগুলো যদি প্রোটেই মানে চেক আপ করা যায়, তাহলে হয়তো আর্লি ডিটেকশন এবং আর্লি প্রিভেনশনে যাওয়া যায়। সো কেস টু কেস, ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারিয়েশন হতে পারে এই হার্ট ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে। তারপর আমি বলবো, যেহেতু আমাদের দেশে আমরা কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করি, ভাত রুটি, পাশাপাশি আমাদের রেড মিট খাওয়ার অভ্যাস আছে একটু, যেহেতু আমাদের দেশে অনেক গবাদি পশু চাষ হয়, গরু খাসি, এগুলো ব্যাপারে, এবং অতিরিক্ত সয়াবিন তেলও আমাদের ইদানিং অভ্যাস হয়েছে। সব ক্ষেত্রেই অতিরিক্ত তেল খাওয়ার অভ্যাস আছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। লবণ কম খেতে হবে, তাহলে হয়তো আমরা একটা সুস্থ জীবনযাপন করতে পারবো। যখন একটা পেশেন্ট হৃদরোগে আক্রান্ত হয়, আমাদের চিকিৎসকরা অনেক গুরুত্ব সহকারে, যখন একটা ডায়াবেটিস পেশেন্ট আসবে বা উচ্চ রক্তচাপ নিয়ে আসবে বা শ্বাসকষ্ট, দেখতে হবে যে কার্ডিয়াক ফাংশন ঠিক আছে কিনা, রিস্ক ফ্যাক্টরগুলো দেখে দেওয়া উচিত। মানে কার্ডিয়াক স্ক্রিনিংটা, যেহেতু এই হার্টের অসুখটা নাম্বার 1 কিলার ডিজিজ, যখনই আমরা রোগী পাবো, যে কোনো লাইনের চিকিৎসক হোক না কেন, তার জন্য একটা কার্ডিয়াক স্ক্রিনিং যেন আমরা সবসময় করে দেখি, যাতে সিরাম লিপিড প্রোফাইল ঠিক আছে কিনা, ব্লাড সুগার ঠিক আছে কিনা, এই জিনিসটা দেখা উচিত। থাইরয়েড ফাংশন, যদি সন্দেহ হয় যে ডায়াবেটিস এবং প্রেশার, ধূমপান সবই যদি একটা ব্যক্তির মধ্যে বিরাজ করে, তাহলে তাকে আমরা একটা ইসিজি, ইকো, ইটিটি এইগুলো করতে বলবো, যে তোমার প্লাস তার যে রিস্ক ফ্যাক্টরের সাথে
কার্ডিয়াক ডাইনামিক অ্যাকশনগুলো ঠিক আছে কিনা এগুলো আমরা বুঝতে পারবো। যখন কার্ডিওলজিস্ট বা চিকিৎসক সন্দেহ করবে যে হ্যাঁ তার ইকোতে প্রবলেম আছে, ওয়াল মোশন প্রবলেম বা ইসিজি চেঞ্জ আছে, ইটিটি পজিটিভ আসছে যেটা আমরা, সেক্ষেত্রে আমরা অ্যানজিওগ্রাম করবো। অ্যানজিওগ্রাম এখন অত্যন্ত একটা সেফ প্রসিডিউর, 10 মিনিট লাগবে একটা অ্যানজিওগ্রাম করতে। সেই অ্যানজিওগ্রাম করে ডে কেস হিসেবে আমরা সকালে ভর্তি হলে 4 ঘন্টা পরে ছেড়ে দিই আমরা। একটা অ্যানজিওগ্রাম করে কনফার্ম হওয়া ভালো যে তার করোনারি আর্টারি ডিজিজ আছে কি নাই। যদি অ্যানজিওগ্রামের পরে তার দেখা যায় যে তার ব্লক আছে, সেক্ষেত্রে আমাদের 3টা লক্ষ্য আসবে। যে ব্লকের মাত্রা যদি কম থাকে তাহলে হয়তো মেডিকেশন ওষুধে ঠিক করব, আর যদি 1-2টা সিম্পল ব্লক থাকে তাহলে আমরা স্ট্যান্ডিং করব, আর যদি একাধিক ব্লক থাকে, অস্টিওপক্সিয়াল ব্লক থাকে, স্ট্যান্ডিং করে দীর্ঘ মেয়াদি রেজাল্ট যদি ভালো না আনা যায়, ডিফিউজ ডিজিজ থাকে, সেক্ষেত্রে বাইপাস সার্জারি একটা গুড অপশন। বাইপাস সার্জারি এবং স্ট্যান্ডিং এই দুটা ইনভেসিভ প্রসিডিউরে বাংলাদেশের চিকিৎসকগণ, কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন অত্যন্ত সফলতার সাথে বিগত 2 দশক একটা সাফল্যের একটা যে চিত্র তারা দেখিয়েছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। বর্তমানে স্ট্যান্ডিং যেমন সফলভাবে হচ্ছে, কার্ডিয়াক সার্জারি, বাইপাস সার্জারি অত্যন্ত সফলভাবে আমরা করছি। বাংলাদেশে এখন অনেকগুলো হাসপাতাল আছে যেখানে নিয়মিত বাইপাস সার্জারি হচ্ছে, এবং জটিল বাইপাসগুলো আমরা যে সমস্ত টার্সিয়ারি হসপিটাল আছে সেগুলোতে আমরা যারা অভিজ্ঞ দক্ষ সিনিয়র সার্জন তারা ভালোভাবে করছি। তারপরেও এই দক্ষ সার্জারির মধ্যেও কোয়ালিটি সার্জারি দেওয়ার চেষ্টা করি আমরা, যে ক্ষেত্রে পেশেন্ট যদি দেখি যে গ্রাফটেবল ভ্যাসেল ভালো বা ডিফিউজ ডিজিজ থাকলেও যদি বাইল্যাটারাল মেমোরি আর্টারি আমরা ইউজ করতে পারি, বাইল্যাটারাল মেমোরি আর্টারি দিয়ে বাইপাস করলে দীর্ঘমেয়াদী ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সফল পাওয়া যায়। পাশাপাশি যারা দক্ষ সার্জন আছে তারা অফ পাম্প বা বিটিং হার্ট সার্জারি করছি আমরা। বিটিং হার্টের অনেক বেনিফিট পাওয়া যায়, যেমন দুর্বল হার্টে বিটিং হার্টে করা যায়, কিডনি ফাংশন কম্প্রোমাইজ থাকলেও বা প্রিভিয়াস ব্রেন স্ট্রোক থাকলেও এগুলোতে আমরা বিটিং হার্টে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বিটিং হার্ট সার্জারি এটার সাথে একটা দক্ষতা বা একটা সার্জনের স্কিলনেস নির্ভর করবে। পাশাপাশি বাইল্যাটারাল মেমোরি আর্টারি যদি আমরা ইউজ করতে পারি, এটা গুড আউটকাম আসবে। আমি বর্তমানে ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে চিফ সার্জন হিসেবে প্রায় এই হাসপাতালে 10,000-এর অধিক বাইপাস সার্জারি করেছি। তো এই যে একটা সফলতা, আমরা প্রায় 100% সাফল্য সহকারে সফলতার সাথে আমরা যে বাইপাস সার্জারি করি, প্রতিদিন অনেকগুলো সার্জারি অনেক যত্ন সহকারে করি। এই জন্য আমাদের 2টা থিয়েটার ডেডিকেটেড 3টা টিম আছে। আমি টিমগুলোকে নেতৃত্ব দিই, সুন্দরভাবে সফলভাবে প্রতিদিন সার্জারি করছি। এই যে জটিল কেসগুলো করি যখন, বা লিমারিমা দিয়ে সুন্দরভাবে বাইল্যাটারাল মেমোরি আর্টারি ইউজ করি, তো এটা একটা ভালো আউটকাম আমরা দিতে পেরেছি। আস্থার প্রতীক হিসাবে বাংলাদেশে এস্টাবলিশ করেছি নিজেদেরকে আমরা। তবে এইভাবে যদি প্রত্যেকটা হাসপাতাল তার টিম, দক্ষ টিম তৈরি করে, পাশাপাশি নার্স, অ্যানেস্থেসিওলজিস্ট, সার্জিক্যাল টিম, আদার প্যারামেডিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনভেসিভ যে সমস্ত সাপোর্ট দরকার, ভালো অ্যানেস্থেসিয়া মেশিন, ভালো লাইট সোর্স, পাশাপাশি ইন্ট্রাঅটিক বেলুন পাম্প সাপোর্ট, ভালো মনিটর আইসিইউতে দক্ষ নার্স অত্যন্ত প্রহরীর মতো যদি পাহারা দেয়, রোগীগুলোকে ভালো ফিজিওথেরাপিস্ট ব্যাকআপ, সব কিছু মিলেই যদি আমরা একটা প্রাতিষ্ঠানিকভাবে আগাইতে পারি, তাহলে বাংলাদেশের এই অগ্রযাত্রা সবসময় আন্তর্জাতিক মানের থাকবে আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের মানুষদের কোনোদিনই কার্ডিয়াক প্রসিডিউর করার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না আমি মনে করি। তাই আমার বাংলাদেশের মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, যেহেতু হার্ট ডিজিজ নাম্বার 1 কিলার ডিজিজ, আপনারা প্রত্যেকটা পরিবারের সদস্যরাই সচেতন হন, খাদ্যাভ্যাস প্রতি মনোযোগী হন, এবং নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ 40 মিনিট হাঁটার যে অভ্যাস, অথবা ট্রেডমিলে 40 মিনিট হাঁটবেন। পাশাপাশি যদি আদার ফ্যাসিলিটি থাকে, জিমন্যাস্টিক এগুলো করবেন আপনারা। কিছু না পারলেও 40 মিনিট হাঁটাই যথেষ্ট। আর কার্বোহাইড্রেট ইনটেক কমাতে হবে, তেল, চর্বি, ঘি, মাখন, গরু, খাসির যে সমস্ত রেড মিট এগুলো কমায় ফেলতে হবে, রক্তের চর্বি নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং প্রেশার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখলে আমরা দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে পারবো। সবাই সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।